সবাইকে স্বাগত আজকের এই বিশেষ আলোচনায়। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুরু হয়েছিল একটা ভাইরাল পলিটিক্যাল স্যাটায়ার বা রাজনৈতিক ব্যঙ্গ হিসাবে, কিন্তু ধীরে ধীরে সেটা আমাদের পুরো সিস্টেমের বড় বড় ফাঁকফোকরগুলোকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল বিষয় ঢুকে পড়া যাক। গত 15ই মে ভারতের প্রধান বিচারপতি বা সিজেআই সূর্যকান্তের একটি মন্তব্য ঘিরেই কিন্তু এই পুরো বিতর্কের সূত্রপাত। সোর্সে যেমনটা উল্লেখ করা হয়েছে, তিনি বলেছিলেন ভারতের অনেক বেকার যুবক নাকি তিলাপোকা বা ককরোচের মতো, যারা কেবল আক্রমণ করতে জানে। একটু ভেবে দেখুন, দেশের একজন শীর্ষ বিচারপতির কাছ থেকে এমন মন্তব্য আসলে কতটা প্রভাব ফেলতে পারে। আর ঠিক এই জায়গা থেকেই শুরু হয় এক তীব্র বিতর্ক। আর এই মন্তব্যের পরপরই আমরা দেখতে পাই এক অভিনব প্রতিবাদ। অভিজিৎ দীপকে নামার এক তরুণ সরাসরি এই কথার ব্যঙ্গাত্মক জবাব দিতে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলেন, যার নাম দেওয়া হয় ককরোচ জনতা পার্টি বা সংক্ষেপে সিজেপি। এটা কিন্তু কোনো সাধারণ রাজনৈতিক দল নয়, বরং তীব্র কটাক্ষে মোড়ানো একেবারে নতুন ধাঁচের একটা ডিজিটাল প্রতিবাদ। ভাবলে অবাক হতে হয়, শুরুর পর থেকেই এই আন্দোলনটা যেন আগুনের মতো ছড়িয়ে পড়ে। খুব অল্প সময়ের মধ্যেই 400-এর বেশি মানুষ এই দলে যোগ দেন। এমনকি বেশ কয়েকজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব অনলাইনে এর প্রতি সমর্থন জানান। এর জনপ্রিয়তা কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার করে দেয়, সাধারণ মানুষের মনে জমে থাকা ক্ষোভটা আসলে কতটা গভীর ছিল। এই দলের সবচেয়ে আকর্ষণীয় দিকটা হলো এদের সদস্য হওয়ার যোগ্যতাগুলো। শুনলে হাসি পেতে পারে, ককরোচ জনতা পার্টির সদস্য হতে হলে কাউকে বেকার হতে হবে, অলস হতে হবে, অনলাইনে তর্ক করার মানসিকতা থাকতে হবে, অথবা পেশাদারভাবে অভিযোগ করার ক্ষমতা থাকতে হবে। শুনতে হাস্যকর মনে হলেও এর মাধ্যমে আসলে দেশে বাড়তে থাকা বেকারত্ব নিয়ে মানুষের যে তীব্র হতাশা, সেটাকেই দারুণ মুনশিয়ানায় ফুটিয়ে তোলা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, এই স্যাটায়ারটা কিন্তু শুধু মজার ছলেই থেমে নেই। একদিকে রয়েছে সিজেপির স্বচ্ছতার বেশন, যেখানে তারা সরাসরি প্রশ্ন তুলছে যে জনগণের ট্যাক্সের টাকা ঠিক কোথায় যাচ্ছে। আর ঠিক উল্টো দিকে মূল সোর্সে যেমনটা অভিযোগ করা হয়েছে, বাস্তবে অনেক সময় জনগণের টাকায় দাভোসের মতো জায়গায় বিলাসবহুল ট্রেপ করা হয় এবং দুর্নীতির মতো বিষয়গুলোকে স্ট্র্যাটেজিক স্পেন্ডিং বা কৌশলগত খরচ বলে চালিয়ে দেওয়া হয়। পার্থক্যটা একেবারে চোখে পড়ার মতো, তাই না? এবার একটু সিজেপির 5 দফার ইশতেহার বা ম্যানিফেস্টোটা দেখা যাক। তাদের প্রথম দাবিটাই হল, অবসর গ্রহণের পর কোনো প্রধান বিচারপতিকে রাজ্যসভার আসন দেওয়া যাবে না। সোর্সে উল্লেখ করা হয়েছে যে এর পেছনের প্রেক্ষাপট হল প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের ঘটনা, যিনি একটা বড় রায়ের পরপরই রাজ্যসভায় জায়গা পেয়েছিলেন। দ্বিতীয় পয়েন্টটাও বেশ কড়া, নির্বাচনে যদি একটা বৈধ ভোটও মুছে ফেলা হয়, তবে প্রধান নির্বাচন কমিশনারকে ইউএপি-এর মতো কঠোর আইনে গ্রেফতার করা হবে। ইশতেহারের বাকি অংশগুলো সমানভাবে প্রাসঙ্গিক। তৃতীয় দাবিতে তারা কোনো ডিলিমিটেশন ছাড়াই নারীদের জন্য 50% আসন এবং মন্ত্রিসভায় সংরক্ষণের কথা বলেছে। চতুর্থ পয়েন্টে একচেটিয়া মিডিয়া লাইসেন্স বাতিল আর অ্যাঙ্করদের সম্পত্তি তদন্ত করার কথা বলা হয়েছে। আর পঞ্চম পয়েন্টটা হল দলবদল করা বা এক দল থেকে অন্য দলে লাফিয়ে বেড়ানো রাজনীতিবিদদের জন্য সরাসরি 20 বছরের নির্বাচনী নিষেধাজ্ঞা। খেয়াল করলে দেখা যাবে এই প্রতিটি পয়েন্টই আমাদের বর্তমান রাজনীতির একটা জ্বলন্ত সমস্যাকে টার্গেট করেছে। এই আন্দোলনটা এতটাই সাড়া ফেলেছিল যে সাধারণ মানুষের পাশাপাশি পরিচিত অধিকার কর্মীরাও এতে যুক্ত হতে শুরু করেন। অধিকার কর্মী অঞ্জলি ভরদ্বাজ মূল ইশতেহারের সাথে আরও কিছু পয়েন্ট যোগ করার প্রস্তাব দেন। তিনি কঠোর আরটিআই জবাবদিহিতা এবং বেনামি অনুদান বা ইলেকটোরাল বন্ড পুরোপুরি নিষিদ্ধ করার কথা বলেন। সবচেয়ে মজার বিষয় হল, তিনি পিএম কেয়ার্স ফান্ডের অনুকরণে ককরোচ কেয়ার ফান্ড তৈরি না করার প্রস্তাব দিয়েছেন। এটা যে বর্তমান সরকারের বিতর্কিত ফান্ডিং ব্যবস্থার প্রতি সরাসরি একটা তীর, সেটা নিশ্চয়ই আর আলাদা করে বলে দিতে হবে না। বিতর্ক যখন একেবারে চরমে, ঠিক তখন প্রধান বিচারপতি সূর্যকান্ত একটা স্পষ্টীকরণ বা ক্ল্যারিফিকেশন দেন। তিনি দাবি করেন যে মিডিয়ার একটি অংশ তার মৌখিক মন্তব্যকে একেবারে ভুলভাবে উপস্থাপন করেছে। তিনি নাকি মূলত আইনি এবং মিডিয়া পেশায় জাল বা ভুয়া ডিগ্রি নিয়ে প্রবেশ করা ব্যক্তিদের উদ্দেশ্যেই ওই মন্তব্যটা করেছিলেন। দেশের সমস্ত যুব সমাজকে তিনি মোটেও লক্ষ্য করেননি। আর ঠিক এই জায়গাতেই মূল সোর্সে একটা খুব জোরালো পাল্টা যুক্তি দেওয়া হয়েছে, যা আমাদের বিচার ব্যবস্থার অগ্রাধিকারের একটা তুলনামূলক চিত্র স্পষ্ট করে দেয়। একবার ভাবুন, একদিকে রয়েছেন ধর্ষণে দোষী সাব্যস্ত রাম রহিম, যাকে 8 বছরে 15 বার প্যারোল দেওয়া হয়েছে, যিনি 405 দিন জেলের বাইরে ছিলেন। আর অন্যদিকে রয়েছেন সমাজকর্মী উমর খালিদ, যিনি কোনো বিচার ছাড়াই 5 থেকে 6 বছর ধরে কারাগারে বন্দী। এই তথ্যগুলো দিয়ে আসলে একটা বিশাল প্রশ্ন তোলা হয়েছে। জাল ডিগ্রিধারীদের নিয়ে চিন্তিত হওয়ার আগে বিচার বিভাগের কি এই ধরনের দ্বৈত নীতি নিয়ে বেশি চিন্তিত হওয়া উচিত নয়? এখন চলুন বিতর্কের আরেকটু গভীরে যাওয়া যাক। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের বাইরে গিয়ে যদি আমরা দেখি, তাহলে একটা বড় প্রশ্ন জাগে, মানুষকে তেলাপোকা বা কাকরোচ বলাটা আসলে কেন এতটা বিপজ্জনক হতে পারে।
সোর্স মেটেরিয়ালে দ্য ওয়ারে প্রকাশিত একটি আর্টিকেলের কথা উল্লেখ করা হয়েছে যা আমাদের এক অত্যন্ত অন্ধকার ঐতিহাসিক প্রেক্ষাপটের দিকে নিয়ে যায়। রাজনীতিবিদ গুরদীপ সিং সাপ্পল তার আর্টিকেলে ইতিহাসে ব্যবহৃত অমানবিক ভাষার কিছু ভয়ঙ্কর পরিণতির কথা তুলে ধরেছেন। যেমন ১৯৯৪ সালে রুয়ান্ডায় টুটসি সম্প্রদায়কে ইংগুইঞ্জি বা তেলাপোকা বলে ডাকা হতো, আর এর পরিণতি কি হয়েছিল জানেন? মাত্র ১০০ দিনের মধ্যে ৮ লক্ষ মানুষকে হত্যা করা হয়। একইভাবে নাৎসি জার্মানিতে ইহুদিদের পরজীবী এবং ইঁদুর বলে অমানবিকীকরণ করা হয়েছিল। ইতিহাস কিন্তু বারবার প্রমাণ করেছে, যখনই কোনো জনগোষ্ঠীকে এ ধরনের শব্দ দিয়ে আখ্যায়িত করা হয় তার ফল অত্যন্ত ভয়াবহ হতে পারে। তার মানে দাঁড়ালো, এই পুরো বিষয়টা শুধু একটা মন্তব্যের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি প্রাতিষ্ঠানিক সমালোচনার একটা অনেক বড় দরজা খুলে দিয়েছে। ২০১৯ সালে দ্য ক্যারাভান পত্রিকায় সাংবাদিক অতুল দেবের একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এই প্রতিবেদনটি বর্তমান প্রধান বিচারপতির অতীত নিয়ে বেশ কিছু অভিযোগ সামনে আনে, যা মূল সোর্সে খুব বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। অভিযোগের ধারাবাহিকতাটা খেয়াল করলে রীতিমতো চমকে উঠতে হয়। সোর্স অনুযায়ী ২০১২ সালে প্রথম তার বিরুদ্ধে রিয়েল এস্টেট অবমূল্যায়নের অভিযোগ ওঠে। এরপর ২০১৭ সালে এক বন্দী ৮টি মামলার বিষয়ে দুর্নীতির অভিযোগ দায়ের করেন, কিন্তু এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত তিনি হাইকোর্টের বিচারক পদে বহাল ছিলেন এবং ২০১৯ সালের পর তাকে সুপ্রিম কোর্টে উন্নীত করা হয়। এই দীর্ঘ টাইমলাইন তুলে ধরে একটাই প্রশ্ন রাখা হয়েছে, কেন এত অভিযোগের পরও কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হলো না? মূলত এই সমস্ত আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে একটা নির্দিষ্ট ধারণা, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা। এটা এমন একটা বাধ্যবাধকতা যেখানে বিচার বিভাগের মতো প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রতিটি কাজের জন্য দায়বদ্ধ থাকতে হয় এবং স্বচ্ছতা বজায় রাখতে হয়। সোর্সে অতীতে বিচারকদের সাথে জড়িত বেশ কিছু কেলেঙ্কারি এবং নগদ অর্থ উদ্ধারের মতো ঘটনাগুলো উল্লেখ করে দেখানো হয়েছে যে সর্বোচ্চ পর্যায়ে জবাবদিহিতার এই অভাবটাই আসলে সাধারণ মানুষের মধ্যে গভীর হতাশার জন্ম দিচ্ছে। আমরা আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণের আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে একটা নিছক ইন্টারনেট স্যাটায়ার ধীরে ধীরে একটা দেশের রাজনৈতিক ও বিচার বিভাগীয় জবাবদিহিতার সবচেয়ে বড় প্রশ্নগুলো তুলে ধরেছে। এটা আমাদের সবাইকে একটা বড় চিন্তায় ফেলে দেয়, কোথায় গিয়ে ইন্টারনেটের ব্যঙ্গ শেষ হয় আর কোথা থেকে বাস্তব প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার প্রকৃত দাবি শুরু হয়। ককরোচ জনতা পার্টির এই আন্দোলন হয়তো একটা ডিজিটাল কটাক্ষ মাত্র, কিন্তু এর ফলে তৈরি হওয়া প্রশ্নগুলোর প্রভাব আমাদের সমাজ আর সিস্টেমে যে দীর্ঘস্থায়ী হতে চলেছে সেটা বলাই বাহুল্য। আজকের এই আয়োজনে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই পুরো বিষয়টা এখন